আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমাদের আলোচনা চলতেছিল হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট নিয়ে, তাই না? আজকে সম্ভবত পঞ্চম ক্লাস কি ষষ্ঠ ক্লাস, যাই হোক না কেন। তো সিমেট্রিক্যাল ফল্টের 117 পর্যন্ত আমি করে দিছি। আজকে 18 19 করে দেবো, কোনো সমস্যা নাই। তবে 18 19 এর আগে আমি করাই দিব হচ্ছে তোমার 19 নম্বরটা। আমি 19 নম্বর করবো, তোমরা 18টা করে নিবা। আমি 19 এর এ 19 এর বি দুটোই করে দিবা। তোমরা 18 নম্বরটা করে দিবা, আমি ফিক্স দিয়ে দেবো তোমাদের যদি প্রয়োজন পড়ে। আচ্ছা দেখো 119 নম্বর, 119 এর এ আমি এই বি দুটোই করে দেবো। ম্যাক্সিমাম মানে ফল্টে ম্যাক্সিমাম আমি করে দেবো। ফল্টে তোমাদের বাসার কাজ দেবো না। ফল্ট মানে তো ফল্টে, ঠিক আছে? দেখো বলছি, হ্যাঁ আচ্ছা বলো আজকে সমস্যা বলো নাও। আমি তো ম্যাক্সিমাম করে দিই, বলো কি সমস্যা, বলো কোনটা সমস্যা, বলো ফল্টে মেশিনে। ওই মেশিনের কাজ বেশি দিতে সমস্যা, বাস কাজ দিতে সমস্যা নেই, তাই? ও ফাঁকি বাজ হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আগে তোমার সমস্যা দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো ক্লাসকে আমরা করবো হচ্ছে 119 এর এই নাম্বার, ঠিক আছে? 119 এর নাম্বারটা কি বলেছে? সিনক্রোনাস জেনারেটর, এই সিনক্রোনাস জেনারেটর এন্ড মোটর আর রেটেড, দুজনের রেটিং কি সেম, 30 এমভিএ কত 0.2 কেভি এন্ড বোথ হ্যাভ সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, উভয়ের রিঅ্যাকট্যান্স কত আছে 0.2। আচ্ছা দ্য লাইন কানেক্টেড দেম হ্যাজ এ রিঅ্যাকট্যান্স 10% অন দ্য বেস অফ মেশিন রেটিং। আচ্ছা প্রশ্ন সামনে করে নিই। দেখো একটা মোটর, সরি জেনারেটর, একটা সিনক্রোনাস জেনারেটর। আচ্ছা তারপরে একটা কি সিনক্রোনাস মোটর। আচ্ছা এই দুজন সংযোগ আছে কার মাধ্যমে? একটা রিঅ্যাকট্যান্সের মাধ্যমে, যে রিঅ্যাকট্যান্সের পার ইউনিট বলে দিয়েছে 0.1 পার ইউনিট। উভয়ের রেটিং কত সেম, তার মানে এটা 30 এমভিএ 13.2 কেভি, রিঅ্যাকট্যান্স কত 0.2 পার ইউনিট। সেম ভাবে এটাও 30 এমভিএ 13.2 কেভি 0.2 পার ইউনিট। ফল্ট একটু ভালো করে দেখো ডিবিডিসির জন্য। আচ্ছা তো এখন তারপরে লাইন কি বলছে দেখো, দ্য মোটর ইজ ড্রয়িং 20 মেগাওয়াট। মোটরের পাওয়ার কত? মোটরের পাওয়ার হচ্ছে 20 মেগাওয়াট। কত পাওয়ার ফ্যাক্টরে? পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, কিসে এটা ল্যাগিং এ, ঠিক আছে? আচ্ছা টার্মিনাল ভোল্টেজ, মোটরের টার্মিনাল ভোল্টেজ, মোটর এই মোটর তাহলে এই টার্মিনাল মানে এখানে বড় এই জায়গাটা, তাহলে এই টার্মিনাল ভোল্টেজটা কত দিছে 12.8 কেভি, ঠিক আছে? আচ্ছা when symmetrical three phase fault occurs the motor terminal, তার মানে এই যে টার্মিনাল, এই টার্মিনালে কি ফল্ট হয়েছে? সিমেট্রিক্যাল ফল্ট হয়েছে, ঠিক আছে? when মানে যখন, আচ্ছা ফাইন্ড দ্য ফল্ট কারেন্ট এন্ড ফল্ট এমভিএ, অর্থাৎ যখন এই মোটরে ফল্ট হবে তখন এখানকার ফল্ট কারেন্ট এবং ফল্ট এমভিএ বের করো। তো তার আগে আমাদের যে লোডেড নো লোড বা লোডেড যে কন্ডিশনে করুক না কেন, ম্যাথ করার আগে আমরা জেনারেটর ভোল্টেজ বের করি। ম্যাথ করার আগে আমরা সোর্স ভোল্টেজটা কি মানে উৎপন্ন ভোল্টেজটা বের করি। তো এখানেও সেম কথা কই যে অঙ্কটা করার আগে উৎপন্ন ভোল্টেজটা বের করি, কারণ এর বা এর কোনো ভোল্টেজ দেওয়া নাই, কারণ এগুলো যেটা দেওয়া আছে জাস্ট লাইক রেটিং, লাইক রেটিং না জাস্ট রেটিং আর কি। আচ্ছা এই দুটো কি রেটিং, এই দুটো কি রেটেড। তো মূল কত চলতেছে 20 মেগাওয়াট 0.8 পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, ঠিক আছে? তো ফল্টের কথা বাদ দাও, ফল্ট পরে আগে মূলত আমরা জেনারেটর এবং মোটরের উৎপন্ন ভোল্টেজটা বের করে নেব। এই একটা সার্কিট, এই সার্কিটে জেনারেটর উৎপন্ন ভোল্টেজ এবং মোটরের উৎপন্ন ভোল্টেজ কত আদায় বের করতে হবে, তারপরেই তো কারেন্ট বের করতে পারবো। তারপরে সার্কিটটা শর্ট করে কারেন্ট বের করতে পারবো, আদারওয়াইজ কারেন্ট বের করতে পারবো না। আদারওয়াইজ কারেন্ট বের করতে পারবো না। শর্টকাট দেখাই দেবো, আগে ডিটেইলস দেখাই, ঠিক আছে? শর্টকাট পরীক্ষা হয় কিভাবে করবো এটা শেষে দেখাই দেবো, দুই লাইন শেষ করে দেবো। এটা আমি ডিটেইলস করে দিই, আগে ফল্ট বোঝো, নাই শর্টকাট করে দেবো। ইসমাইল কি কও? এই বাকিটা কি কয় শর্টকাট করে মানে ডিটেইলসে করবো, শর্টকাটে করবো নাকি শুধু শর্টকাটে করে দেবো? 119 নম্বর 119 করে দিব না তাই করে দিও, আমি তো করে রাখছি। দেখো 119 কি প্রয়োজন আছে সবাই বল, কার প্রয়োজন আছে কি বলি তো? শেষের দিকে এই নাম্বার বুঝি না এমন কেউ আছে, বা এই নাম্বার লাগবে এমন কেউ আছে? এই নাম্বার না এবি সেম, ইসমাইল এবি সেম। শর্টকাট তো করাই আছে শেষে, আমি শর্টকাট করাতে চাচ্ছি না, ঠিক আছে? শর্টকাট তো এমনি হয়। আচ্ছা ঠিক আছে শর্টকাটই দেখো। তাহলে ফল কোথায় আছে? এখানে। ফলটা কোথায় আছে? এখানে। তাহলে এই অবধি শর্টকাট দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে ওই অবধি এখানে কোনো বেস দেওয়া নাই, প্রশ্নে কোনো বেস দেওয়া নাই, তাহলে বেস ভ্যালু ধরবো কত বলো তো? এটাই বেস ভ্যালু ধরে নিব, এটাই বেস ভ্যালু কি ধরে নিব। যেহেতু বেস দেওয়া নাই ওটা ধরে নিলে নতুন করে পাওয়ার ভ্যালু বের করার প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে? তাহলে টোটাল জেড কত আসছে আমাদের? যদি এখানে ফল্ট হয় তাহলে এটা সিরিজ, তার সাথে কি প্যারালাল, তাহলে কত হবে 0.2 প্লাস 0.1 প্যারালাল 0. কত 2, তাহলে কত আসলো 0.12 পার ইউনিট, 0.12 পার ইউনিট আসলো, ঠিক আছে? আচ্ছা ওকে তারপরে এক মিনিট 0.12 তো না, হ্যাঁ 0.12 কি পার ইউনিট। এখন বলো যে তোমাদের এই যে 0.12 পয়েন্ট আসছে এটা কার সাপেক্ষে? 13.2 এর সাপেক্ষে। কার সাপেক্ষে? 13.2 এর সাপেক্ষে। কার সাপেক্ষে? 13.2 এর সাপেক্ষে 0.12 আসছে। কিন্তু প্রিফল ভোল্টেজ কত বলো তো? প্রিফল ভোল্টেজ 12.8, অর্থাৎ এই 12.8 এর সাপেক্ষে যদি আমরা বের করে নেই তাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 12.8 এর সাপেক্ষে বের করে নাও, যেটা ইকুয়াল টু কি হোল পাওয়ার ইউনিট ইনটু এমভি নিউ বাই এমভি হোল, দেওয়ার প্রয়োজন নাই কারণ এটা সেম আছে। তাহলে কেভি হোল কত 13.2 আর কেভি নিউ কত 12.8 হোল স্কয়ার দিয়ে দিলে চলে আসবে কত 0.1276, 0.1276, ঠিক আছে? ওকে তাহলে এখন দাও এসএসসি শর্ট সার্কিট মানে কি বেস বাই টোটাল কারেন্ট, বেস মানে কত 30, টোটাল কারেন্ট কত 0.1276, তাহলে এসএসসি অর্থাৎ শর্ট সার্কিট পাওয়ার পেয়ে গেছে কত 235। এখন যদি আইসি বের করতে চাও যে 235 গুণন 10 ডিভাইড বাই √3 ইনটু ফল ভোল্টেজ কত 12800 ইনটু কত আর ইনটু কিছু নাই 12800 শেষ দিয়ে দিলে কারেন্ট চলে আসবে 10600 অ্যাম্পিয়ার। তার মানে এভাবে করলে যে কথা আমরা কতদিন যেভাবে ভেঙে করছি ওইভাবে ভেঙে করলেও কি সেই কথা। বলো তার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা 108 বিএসসি বা জেডএসসি আপনি করবেন, সে জেডএসসি বের করে নিতে হবে না? হ্যাঁ অ্যাকচুয়ালি করে নেবেন, হ্যাঁ
12.8 হ্যাঁ করে দিছি, থেভেনিন করা আছে দেখেন, এই প্রশ্ন আপনাদের আগে সলিউশন এই যে করে দিছি সেম ভাবে, এই যে প্রশ্নটা দেখেন অথবা থেভেনিন হ্যাঁ 12.8 দিয়ে করলে হবে। করা আছে দেখেন, শীটটা দেখেন করা আছে, আপনি যেভাবে বলছেন ওইভাবে করা আছে দেখেন, পাইছেন? শীটে করা আছে, আপনি যেভাবে বলছেন ওইভাবে করা আছে। দেখো এখানে সমস্যা আছে কারোর নাই, তাহলে আমি 118 নম্বর একটু বলে দিই, তারপরে 119 এর নিতে যাবো। 118 নম্বরটা দেখো, কোনো ঝামেলা নেই, সেম টাইপ ম্যাথ হুবহু সেম, কত 118 সেম টাইপ, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। আমি একটু শর্টকাটে করে দিই দ্রুত। 0.1 0.2 0.2 ফল্ট হচ্ছে কত এখানে? আচ্ছা প্রশ্নে বেস ভোল্টেজ দেওয়া আছে, প্রশ্নে বেস ভোল্টেজ দেওয়া আছে, বেস পাওয়ার দেওয়া আছে কত 100 এমভিএ, বেস পাওয়ার দেওয়া আছে কত 100 এমভিএ, ফল্ট 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 কারেন্ট দেওয়া, ফল্ট ভোল্টেজ দেওয়া আছে, ফল্ট ভোল্টেজ কত 0.1 সরি 0.9, ফল্ট ভোল্টেজ কত 0.9 পার ইউনিট, ফল্ট ভোল্টেজ কত 0.9 পার, মানে এটা সেম, এখানে অ্যাকচুয়াল ভোল্টেজ দেওয়া আছে, এখানে কি ফল্ট ভোল্টেজ দেওয়া আছে, এইটুকু কথা, আর কোনো কথা নাই। আগের মতো সেম হুবহু ম্যাথ বের করে নাও, যেটি যেটি মানে কি 0.2 প্লাস 0.1 পার প্যারালাল 0.2 কত পেলাম 0.12, আচ্ছা 0. কি পেলাম 12। এখন এই 0.12 কার সাথে কি করছো, বেস ভোল্টেজ, কারণ বেস ভোল্টেজ অ্যাকচুয়াল দেওয়া নাই, অ্যাকচুয়াল কত 0.2 ধরো সাপোজ, কিন্তু অ্যাকচুয়াল ভোল্টেজ কোনো কিছু দেওয়া নাই, কোনো ভোল্টেজ দেওয়া নাই, পার ইউনিট আছে কত 0.9, মনে রাখো এগুলাতে অ্যাকচুয়াল যেহেতু দেওয়া নাই, সুতরাং এদের পার ইউনিট ভোল্টেজ কত 1, এর পার ইউনিট ভোল্টেজ কত হবে 1, এর পার ইউনিট ভোল্টেজ কত হবে 1, যেহেতু দেওয়া নাই। তো কিভাবে আসলে যদি তুমি নতুন করে ধরো, এটা যেটা ধরবা এটাও সেটা ধরবা সেম রেটিং। আচ্ছা এখন বেস কোনটা ধরবা, ভোল্টেজ জেনারেটর অনুসারে বেস ধরবা, তো অ্যাকচুয়াল যাবে যেটা তাহলে 1 পার ইউনিট, এখানে তো 1 পার ইউনিট, বাংলা কথা পার ইউনিট ভোল্টেজ দেওয়া না থাকলে 1 ধরে নিতে হয়, ঠিক আছে। এখন দেখো তুমি 0.12 কার সাপেক্ষে বের করছো, 1 পার ইউনিট সাপেক্ষে হয়েছে, তাহলে ফল্ট ভোল্টেজ কত 0.9, তাহলে 0.9 এর সাপেক্ষে আবার জেড বের করে নাও, যে 0.12 ইনটু কেভি ওল্ড বাই কেভি কি নিউ স্কয়ার, তাহলে দিলেই তোমার কত আসবে এখানে যে 4/27 পার ইউনিট। এখন তুমি শর্ট সার্কিট পাওয়ারটা অনায়াসে বের করতে পারো, যে বেজ এমভিএ বাই কি শর্ট সার্কিট ইম্পিডেন্স ডিভাইড বাই 27 দিলে কত 675 পাওয়ার চলে আসছে। আশিক ভাই এখানে সমস্যা ছিল, বুঝতে পারছেন? এবার বুঝছেন? আগেরটার মতো না, হুবহু ভোল্টেজ দেওয়া নাই তাই 1 পার ইউনিট ধরে দিতে হয়, ঠিক আছে। প্রশ্নে বলা আছে, প্রশ্ন বলা আছে। আচ্ছা তাহলে 18 নম্বর শেষ। হ্যাঁ এখন আমরা 19 এর বি নাম্বারটা করব, সেম ম্যাথ 18 19 একই ম্যাথ, ঠিক আছে। তাহলে এখানে প্রিফল ভোল্টেজ ছিল 12.8, এখানে প্রিফল ভোল্টেজ দেওয়া আছে 0.9, প্রশ্ন বলছে মোটরের টার্মিনাল ভোল্টেজ 0.9 আর টার্মিনালে ফল্ট হয়েছে, মানে ফল্টের আগে ভোল্টেজ কত 0.9 প্রশ্ন দেওয়া আছে। দেখো ভালো করে প্রশ্ন পড়ো সবাই, বলছে যে অ্যাজুম দ্য ভোল্টেজ এট মোটর টার্মিনাল ইজ 0.9 পার ইউনিট, অ্যাজুম দ্য ভোল্টেজ এট মোটর টার্মিনাল মানে এটা, এর ভোল্টেজ কত বলছে 0.9 প্রশ্ন দেওয়া আছে। বলো কেন কি হয়েছে, তোমরা তো বলো আমার কি দোষ, বলো আমার কি দোষ, আমার কি দোষ আছে? আচ্ছা দেখো বি নাম্বারটা বলছে এ সিনক্রোনাস জেনারেটর এন্ড মোটর আর রেটেড 30 এমভিএ 12.2, মানে একই ম্যাথ আগেরটা, ঠিক আছে, সবকিছু আগেরটাই, শুধু বলছে যে মোটরের ফল্ট আগে বেলা, এ নম্বরে ফল্ট এখানে হয়েছিল, বি নম্বরে ফল্ট জেনারেটর টার্মিনালে, এ নম্বর বি নম্বর সব সেম, শুধু এ নম্বরে ফল্ট হয়েছিল মোটর টার্মিনালে, বাট বি নম্বরে ফল্ট হয়েছে জেনারেটর টার্মিনাল, এইটুকু, ঠিক আছে, আর কোনো পার্থক্য এখানে নাই। তাহলে কি করব আমরা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে লোডের সাপেক্ষে ইনডিউস ভোল্টেজ বের করে নেওয়া, কার সাপেক্ষে, লোডের সাপেক্ষে ইনডিউস ভোল্টেজ বের করে নেওয়া, ঠিক আছে। এখানে শর্টকাট করে দেব, বাট আগে আমি আমার মতো করে দিই, ঠিক আছে, আগে মূল বিষয়টা বুঝে নাও, শর্টকাট তো নিজেই করতে পারবা, আমি তো শর্টকাট শিখে করে দিছি, ঠিক আছে, আগে আমাকে আমার মতো করতে দাও, নাহলে তোমরা এরকম মনোযোগ হয়ে যাবে, কারণ ম্যাথ যতই বড় হোক না কেন একটা বিষয় তোমাদের কনসেপ্ট থেকে আসছে, ঠিক আছে, যা জানা আছে সেখান থেকে আসছে, সুতরাং ইজি লাগবে। বড় হলো মনে হয় একটু ভেজাল, বাট কোনো নাই, ঝামেলা নাই, একটু ভেজাল বলতে মানে অনেক লং হচ্ছে, কিন্তু নতুন কোনো কিছু আসছে না, আর যখন শর্টকাটে যাবো তখন নতুন কিছু মুখস্থ রাখতে হবে, শর্টকাট মানে কিন্তু মুখস্থ, ঠিক আছে, এই জন্য আগে ডিটেইলস জেনে তারপর শর্টকাট, ওইটা হলো শর্টকাট, মনে আসে শর্টকাট মেরে দিলা, শর্টকাট মাথায় আসলে ডিটেইলস করে দিলা, কারণ ডিটেইলসে কোনো সূত্র নাই, নরমাল সাইকেলের মতো। ওকে তো এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু ডিজাইন করে নিই, তারপর এখানে আসি। এই জেনারেটর, এই যে রিঅ্যাকট্যান্স, এই যে মোটরের রিঅ্যাকট্যান্স, ঠিক আছে, আর এই যে মোটর। আচ্ছা দেখো এখন আমাদের কাজটা হচ্ছে কি বলো, আগে সর্বপ্রথম এখানে ভোল্টেজ মানে এই প্রান্তের ভোল্টেজটা দেওয়া আছে কোথায়, এখানে ভোল্টেজ কত 12.8 কেভি, এই জায়গায় ভোল্টেজ দেওয়া আছে। এখন এই যে ইজি আর এই যে ইভি, এই দুটো ভোল্টেজ বের করতে হবে, বের করতে কি লাগবে, এর কারেন্ট তো পাওয়া, কারণ পাওয়ার দেওয়া আছে, এর কারেন্ট লাগবে, এগুলো ইম্পিডেন্স কিছু লাগবে, ওহমিক লাগবে, ইম্পিডেন্স কিছু লাগবে, ওহমিক, কিন্তু আছে কি পার ইউনিট, তাহলে পার ইউনিট কিসে কনভার্ট করে, ওহমিক কনভার্ট করে নাও, পার ইউনিটটাকে ওহমিক কনভার্ট করে নাও, তাহলে আমরা জানি যে x জি ওহমিক পার ইউনিট আছে 0.2 ইনটু কেভি স্কয়ার বাই কি এমভিএ, কেভি স্কয়ার বাই এমভিএ, মানে এটাকে আমরা বের ধরলাম, ঠিক আছে, যেহেতু কোনো কিছু বলা নাই ওটাকে বের ধরলাম, তাহলে কত আসবে কেভি স্কয়ার বাই এমভিএ দিলে, ক্যালকুলেটর দাও 0.2 ইনটু 0.2 স্কয়ার বাই 30 1.16 তো জেনারেটর যা মোটরেরও তাই, তাহলে মোটরেরও সেম 1.16 সিসি হবে, 1.1616, তাহলে লাইনের অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, সেম সূত্র দাও, যে পার ইউনিট ইনটু বেস মানে কেভি স্কয়ার বাই এমভি, এখানে ট্রান্সফরমার নাই, সুতরাং আগের মতই 0.5808 ওহম, তাহলে এই জানা মান পেয়ে গেছি কত 1.1616, এখানে কত 1.1616, ঠিক আছে, এখানে আমি এই সাইড লিখি 1.1616, এটা কত পেয়েছি 0.5808 পেয়ে গেছি, তাই না। এখন আমরা উৎপন্ন ভোল্টেজটা বের করব, এই উৎপন্ন ভোল্টেজটা বের করব, ঠিক আছে। তাহলে এখানে কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, টার্মিনাল পাওয়ার, টার্মিনাল কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, মোটর টার্মিনাল ভোল্টেজ, মোটরের পাওয়ারটা মূলত ইনপুট পাওয়ার, পাওয়ারটা দেওয়া আছে, আউটপুট পাওয়ার হয় না, তাহলে পাওয়ারটা কি ইনপুট পাওয়ার, তাহলে মোটরের ইনপুট পাওয়ার, মোটর ড্রয়িং, হ্যাঁ মোটরের যে টার্মিনাল মোটরের ইনপুট পাওয়ার দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, তাহলে ভোল্টেজ আছে, পাওয়ার আছে, কারেন্ট পাবো না, হ্যাঁ কারেন্ট পাবো, তো কারেন্ট বের করে নেই, লাইন কারেন্ট কত পাওয়ার ভাগ √3 ইনটু
cos θ 0.8, তাহলে কারেন্ট কত আসবে এখানে আমাদের 1127.63 অ্যাঙ্গেল অফ 36.87। এটা কি লিডিং পারফেক্ট? হ্যাঁ পারফেক্ট। আগেরটা ল্যাগিং ছিল, এখন কি আছে লিডিং। আগেরটা ল্যাগিং ছিল, এ নাম্বারটা ল্যাগিং ছিল আর বি নাম্বারটা লিডিং। ল্যাগিং না ল্যাগিং, এ বি একই কথা বারবার বলতেছি। এ বি একই, জাস্ট এ তে এখানে শর্ট করে দিবা, বি তে এখানে শর্ট, এইটুকু আর কিছু না। তাহলে আমরা এখন ইজি এবং ইবি বের করব। ইজি এবং ইবি কিভাবে বের করব দেখো তো। ইজি ইজি মানে কি, এই ভোল্টেজ যোগে ড্রপ হয়ে যাচ্ছে তাই না, যে ভিএল প্লাস আইএল ইনটু এক্স জি প্লাস এক্সএল যদি দিয়ে দাও তাহলে মান চলে আসবে। কত আসবে? 64.07 অ্যাঙ্গেল অফ 14.2 ভোল্টেজ। সেম ভাবে ইবি, ইবি কত আসবে? যে ভিএল, ভিএল এটা মাইনাস জানো না, এই ভোল্টেজ এখান থেকে বিয়োগ হয় এখানে আসবে, ইবি বলে তো মাইনাস হয় জানো, ভিএল মাইনাস আইএল এক্সএম। ঠিক আছে, তাহলে দিয়ে দিলে কত আসবে? 42.876 অ্যাঙ্গেল অফ মাইনাস 7.3 ভোল্টেজ। তার মানে ইজি ভোল্টেজ পেয়ে গেছো, ইবি ভোল্টেজ পেয়ে গেছো। এবার তুমি শর্ট করে দিবা। এখন শর্ট করতে যদি আগে না থাকে তাহলে এখানে শর্ট করে দিবা, আর যদি এই না থাকে তাহলে এখানে শর্ট করে দিবা। এখানে শর্ট করতে কারেন্ট বের করলে অঙ্ক হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে ইবি এবং ইজি বের করলাম, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো? নাই, বারবার বলতেছি ঠিক আছে, নো লোড হোক বা ফুল লোডেড হোক, নো লোড কন্ডিশন বা লোডেড কন্ডিশন, যে কন্ডিশন হোক না কেন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে জেনারেটরের ভোল্টেজ মানে সোর্সের ভোল্টেজ বের করা। এটা একটা সোর্স, এটা একটা সোর্স, তাই না? সোর্সের ভোল্টেজ বের করা যে কন্ডিশনে হোক না কেন। এক মিনিট, নো লোড হোক বা লোডেড কন্ডিশন হোক না কেন, নো লোড হোক বা লোডেড কন্ডিশন হোক না কেন, যে ধরনের কন্ডিশন হোক না কেন, আমাদের প্রথম স্টেপ জেনারেটর ভোল্টেজ বের করা, তারপর সার্কিটটা থেকে ম্যাপ করা, তারপর সার্কিটটা থেকে কি আমাদের অঙ্ক সমাধান করা। নো লোড হলে তো নো লোড ভোল্টেজ আর জেনারেটর ভোল্টেজ সেম হয়, আর লোডেড কন্ডিশন তো সেম হয় না, নতুন করে বের করে নিতে হয়। ঠিক আছে না, কারণ কারেন্ট প্রভাবিত হয় এই কারণে। আচ্ছা এবার কথা হচ্ছে, এবার আমরা শর্ট করবো কোথায়? এখানে নাকি এখানে? প্রশ্ন করেছে এখানে, আগে প্রশ্ন এখানে, যেখানে শর্ট করে এখানে কথা একই। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন করে সব বলছে এখানে। ঠিক আছে, এই যে এখানে কি শর্ট করলাম। এখন দেখো, যদি সাধারণ লোড হয়, যদি কি সাধারণ লোড হয়, তো এটা তো সোর্স, এদিক থেকে কারেন্ট যাচ্ছে, যখন এখানে শর্ট হয়ে যাচ্ছে তখন কারেন্ট এদিকে যায়। ইসলাম আমার সাথে তুমি কথা বলতো, যখন এখানে শর্ট হয়ে যায় তখন কারেন্ট এদিকে যেতে পারবে? বলতেছি না, বলছি কারেন্ট এদিকে যেতে পারবে কিনা বলো? যাইতে পারবে না। তার মানে তোমার হিসাবে এখন সার্কিট শুধু এইটুকু, তাই তো? কারণ লোডে কোনো কারেন্ট যাচ্ছে না, সুতরাং লোডে আমরা কাউন্ট করবো না, লোড আমরা কি কাউন্ট করবো না। ঠিক আছে, এটা সত্য কথা, জেনারেলি এটা সত্য কথা। বাট মোটরের বেলায় কথা কিন্তু ভিন্ন। কেন? তুমি যদি সাধারণ লোড ধরো, সাধারণ যেকোনো লোড, সাধারণ লোডে ভোল্টেজ ইনডিউস হয়, কখনো শুনেছো কখনো? সাধারণ লোডে ভোল্টেজ উৎপন্ন হয়? হ্যাঁ, সাধারণ লোডে ভোল্টেজ উৎপন্ন হয়, বাট মোটরে ভোল্টেজ তো ইনডিউস হয়, মোটরে ভোল্টেজ ইনডিউস হয়। এখন যখন এখানে শর্ট হয়ে যাবে, শর্ট এখানে বলি বা এখানে বলি, যেখানে বলি না কেন, যখন শর্ট হয়ে যাবে তখন সোর্স কর্তৃক মোটরে কোনো সাপ্লাই দিবে না, এটা সত্য কথা। বাট মোটর তখন নিজেই সাপ্লাই হবে, মোটর তখন নিজে কি হবে? সাপ্লাই হবে। কেন? কিছু সময় মোটর, এই যে মোটর ঘুরতেছে না, মানে মোটরটা ঘুরতে 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 এখানে শর্ট হয়ে গেছে, যখন এখানে শর্ট হয়ে গেছে তখন মোটর আর কারেন্ট নিবে না, তখন মোটর কারেন্ট নেবে না, মোটর তখন সোর্স হিসেবে কাজ করবে। কেন? কারণ ওই যে মোটর ঘুরতেছে, মোটর ঘোরার ফলে ভোল্টেজ আছে, তাহলে ওই ভোল্টেজে চাপের ফলে কারেন্ট প্রবাহিত হবে। এটা তো খুবই কম সময়, কারণ এটা তো মোটর ঘুরতে ঘুরতে একসময় বন্ধ হয়ে যাবে, যখন বন্ধ হয়ে যাবে তখন তার কারেন্ট হবে না। আর শর্ট সার্কিট এমনিতে কম সময় থাকে, শর্ট সার্কিট নরমালি কি কম সময় থাকে। তার মানে এখানে যদি শর্ট হয় তবে মোটর হলে পুরো সার্কিট কাউন্ট হবে, আর মোটর ছাড়া অন্য কোনো লোড হলে ওই লোড কাউন্ট হবে না, যে পর্যন্ত শর্ট হয়েছে সে পর্যন্তই কাউন্ট হবে। বলো কোনো প্রশ্ন আছে কিনা? আমি যা বললাম এর মধ্যে। ডিসি মোটরে অনেকটা ম্যাথ আছে, ওই যে বেল ড্রাইভার যখন সিরিজে যায় তখন মোটর নিজেই সোর্স হিসেবে কাজ করে, আছে এই টাইপের ম্যাথ ডিসি আছে। যা বুঝছো কিনা আমার এক্সপ্লেইনটা বুঝছো কিনা, যে মোটর ছাড়া অন্য কোনো লোড, যদি এখানে মোটর না অন্য কোনো লোড হতো তাহলে এই সাইড কিন্তু কাউন্ট করতাম না, এই সাইড টোটাল অংশ বাদ যেত। বাট এখন যেহেতু মোটর, আর মোটরে যেহেতু ভোল্টেজ ইনডিউস হয়, আর এখানে শর্ট সার্কিট হলে মোটর একবার বন্ধ হয়ে যায় না, কিছু সময় চলবে, যেহেতু কিছু সময় চলবে, যখনই মোটর ঘুরবে তখনই ভোল্টেজ ইনডিউস হবে, আর ভোল্টেজ ইনডিউস হলে কারেন্ট আসবে। তার মানে এই মোটরটা এখন সোর্স হয়ে যাবে। মোটরটা কি সোর্স? কিছু সময়, অল্প সময় মোটর সোর্স হিসেবে থাকবে, আর ওই শর্ট অল্প সময় থাকে। ঠিক আছে, তার মানে এখন আমরা বুঝতেছি কারেন্ট এদিক থেকে আসবে, কারেন্ট এদিকে যাচ্ছে না, এদিকে আসতেছে। আর যদি শর্ট না হয় তখন আসবে না, তখন কি যাবে? তখন আসবে না, তখন কি যাবে? এখন যেহেতু শর্ট হয়ে গেছে তার মানে কারেন্ট এদিকে আসবে। হ্যাঁ আচ্ছা, এটা আসতেছে, এটা আসতেছে। তাহলে আইসি মানে কি পাচ্ছ বলো তো? এটা আইসি, হ্যাঁ, আর এটা কি আইজি জেনারেটর, এটা কি আইএম। ঠিক আছে, আমাদের শর্ট সার্কিটে যদি জেনারেটর কারেন্ট বলে, আমি একবারে করে দিই, হ্যাঁ বারবার ভেঙে না করে একবারে করে দিই। তাহলে আইসি মানে কি? আইসি মানে আইজি প্লাস কি আইএম। তাহলে আইজি মানে কি? এইটুকু কারেন্ট মানে কি? দেখো আইজি মানে কি? মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স, মোট ভোল্টেজ ইজি, তাহলে ইজি আইজি মানে কি? ইজি বাই এক্সি, তাই না? আইএম মোট কারেন্ট, দেখো এইটুকু মোট ভোল্টেজ কত? ইভি, তো দাও ইভি ভাগ মোট ইম্পিডেন্স কত? দেখো এক্সএল এবং কি এক্সএম, এক্সএল প্লাস কি এক্সএম। তাহলে কি পেলা তুমি? এই যে মোটর কারেন্ট পেলা। আচ্ছা এটা জেনারেটর শর্ট সার্কিট কারেন্ট আর এটা মোটরের শর্ট সার্কিট কারেন্ট, দুজনের শর্ট সার্কিট কারেন্ট যোগ করে আমাদের টোটাল শর্ট সার্কিট কারেন্ট আসলে কত? 10,067.654 অ্যাঙ্গেল অফ মাইনাস 85.716 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত আছে। যদি বলতো জেনারেটর শর্ট সার্কিট কারেন্ট কত, তখন শুধু একটু দিতে জেনারেটর শর্ট সার্কিট কারেন্ট হয়ে যেত। যদি বলতো মোটরের শর্ট সার্কিট কারেন্ট কত, তখন একটু দিলে হয়ে যেত। ঠিক আছে, শেষ, অঙ্ক শেষ। পাওয়ারটা বের করতে পারো, পাওয়ার সূত্রটা আগে, পাওয়ারটা বের না করলে হবে, শুধু একটু দেখো, কোনো সমস্যা আছে না কারো? পারলে কত দরকার ঘুরে ফিরে একই কথা। যাই হোক, তারপর যদি করতে চাচ্ছ দেখা দিচ্ছি, আগে বলো এই থেকে সমস্যা আছে না কারো? এতটুকু অংশে কারো কোনো সমস্যা আছে না? পারলে করবা, পারলে করতে আবার ঝামেলা। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, সেটা করা নেই অবশ্য, আমি করে দিচ্ছি না। আচ্ছা তার মানে দেখো এই প্রসেসে, এই যে এটা নর্মাল প্রসেস সব ম্যাথ সেম, কোনো কন্ডিশন মনে রাখা লাগছে না, কোনো কিছু মনে রাখা লাগছে না। একই কথা, লোড হোক বা নো লোড হোক, সব প্রসেস সেম, সব প্রসেস সেম। এখন পার ইউনিট করতে চাচ্ছ, তো পার ইউনিট কিছু প্রসেস মানে কিছু স্টেপ মনে রাখতে হবে, এতটুকু আর কিছু না। ওকে, তো তোমরা যদি পার ইউনিট করবা তাহলে আমিও পার ইউনিট করাই দিই নাও। তো পার ইউনিট করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? দেখো ফল্ট ভোল্টেজ বের করে নিতে হবে। ফল্ট যেখানে হয়েছে তার পি ফল্ট ভোল্টেজ আমাদের বের করে নিতে হবে। ফল্ট যেখানে হয়েছে সেই জায়গায় ভোল্টেজটা আমাদের আগে বের করে নিতে হবে, যদি তুমি পার ইউনিট করতে চাও। যদি কি ইউনিট করতে চাও? পার ইউনিট। কেন? কারণ আগের ম্যাথে সরাসরি ফল্ট ভোল্টেজ দেওয়া ছিল, আমরা সরাসরি পার ইউনিট করতে পেরেছিলাম, কোনো ঝামেলা ছিল না। বাট এইবার সরাসরি ফল্ট ভোল্টেজ দেওয়া নেই, ফল্ট হয়েছে এখানে ভোল্টেজ দেওয়া আছে এখান কর। যদি এখানে ভোল্টেজ দেওয়া থাকে, এখান ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে শর্টকাট করে দেওয়া যায়। যদি এখানে ভোল্টেজ দেওয়া না, এখানে ভোল্টেজ লাগবে। বাংলা কথা, শর্টকাট করতে হলে যেখানে ফল্ট হয়েছে সেখানে ভোল্টেজ লাগবে, মানে ফল্টের আগে ভোল্টেজ লাগবে। ফল্ট হতে ভোল্টেজ ছিল, ফল্টের আগে, ফল্ট হওয়ার আগে ওই পয়েন্টে ভোল্টেজ লাগবে যদি শর্টকাট করতে চাও। যদি এই পয়েন্টে ভোল্টেজ দেওয়া নেই, সুতরাং এই পয়েন্টে ভোল্টেজ তোমাকে বাহির করে দিতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে বাইর করবো দেখো, কারেন্ট তো ঠিক আছে। আচ্ছা এগুলো প্রয়োজন নেই আমাদের,
কি বের করব আমরা প্রি ফল্ট ভোল্টেজ, মানে ফল্ট হওয়ার আগে ফল্ট ভোল্টেজ, ফল্ট হওয়ার আগে তাহলে প্রি ফল্ট বলবো, সমস্যা নাই। তাহলে ভিএফ পি ফল্ট, হ্যাঁ তো ভিপি ফল্ট ভোল্টেজ এখানে ভোল্টেজ, সেকেন্ড ভোল্টেজ কি করব দেখো, এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ আর এখানে ড্রপ যোগ দিলে এই ভোল্টেজ পেয়ে যাবো না, সেটাই দেই। তাহলে দাও যে ভিএল যোগ আইএল ইনটু কি এক্সএল, আইএল ইনটু কি এক্সএল, আমি বাংলায় লিখি, আমি একটু ভেঙে লিখে নাও যে 12800 ভাগ √3 প্লাস এই সাইড লিখে নাও 12800 ভাগ √3 প্লাস আইএল কত 11 27.63 অ্যাঙ্গেল অফ 37.87, এক্সএল এক্সএল মানে জে অফ 0.5808। তাহলে তোমার ভিএফ এর পরিমাণ চলে আসবে, ভিএফ এর পরিমাণ কত আসবে 17 না 70 16.71 অ্যাঙ্গেল অফ 4.8, অ্যাঙ্গেল অফ 4. কত 8 ভোল্টেজ, ঠিক আছে প্রি ফল্ট ভোল্টেজ পেয়ে গেছে, ঠিক আছে শেষ অঙ্ক শেষ। এবার তাহলে আর তোমার কিছু লাগবে না, কি লাগবে না দেখো, আচ্ছা পার ইউনিট না, তাহলে এইটা এইটা আর এইটা ভোল্টেজ কত এখানে, তাহলে নাও এটা কিন্তু আমাদের প্রয়োজন ছিল কিন্তু এখন প্রয়োজন নাই, যেহেতু পার ইউনিট করতেছো, যেহেতু কিছু করতেছো পার ইউনিট করতেছো, আবার আবার এখান থেকে তুমি নরমাল ভাবে করে নিতে পারো, পার ইউনিট করে দেবো না এখান থেকে আর শর্টকাট করে দেবো, বলো তো ইসমাইল। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। মানে এখন পার ইউনিট যদি করতে চাও তাহলে এই পর্যন্ত পার ইউনিট কত ছিল, এই পর্যন্ত কি পার ইউনিট কত ছিল দেখো তো 0.2 প্যারালাল 0.1 প্লাস 0.2 সেম আগের মতোই 0.12 না 0.12 পার ইউনিট। তাহলে এই যে পেয়েছো এটা কার সাপেক্ষে পেয়েছো, যে টোটাল যেটি পেলা, টোটাল যেটি পেলা এটা কত বেজে সাপেক্ষে পেয়েছো 13.2 এর সাপেক্ষে পেয়েছো, বাট ফল্ট ভোল্টেজ কত 13.2, তো ফল্ট ভোল্টেজ কত 70, ফল্ট ভোল্টেজ কত 70, যদিও ফেস লাইন করব সমস্যা নেই, পেয়েছো এটা সাপেক্ষে, কিন্তু ফল্ট ভোল্টেজ কত এটা, এখন এটা সাপেক্ষে নতুন করে এখানে বের করে নাও তাই হবে, ঠিক আছে না। তাহলে জেটি ইকুয়াল টু 0.12 ইনটু কেভি ওল্ড, ওল্ড কত 13.2 ডিভাইড বাই কেভি নিউ, নিউ তো এটা ফেজে আছে তাই না, লাইনে করে নিব নাও যে 7.0167 ইনটু √3, এই যে লাইনে করে নিলাম, তাহলে কত আসলো, খালি খালি এটা একটা ভোগযোগী তোমরা চাইলা তাই আপনি 12.2 বাই 7.01671, আচ্ছা 0.14156। তাহলে এখন শর্ট সার্কিট এমভিটা বের করে নাও, শর্ট সার্কিট এমভি কত হবে, বেজ এমভি কত হচ্ছে 30 বা 0.14156, 30 ভাগ অ্যান্সার এই যে 111.924। তাহলে আইসি মানে কি 111.924 গুণন 10⁶ ডিভাইড বাই √3 ইনটু ফল্ট ভোল্টেজ, ফল্ট ভোল্টেজ কত এই যে 7 যেহেতু এটা ফেজ তাহলে এটা লাইন করে নিয়ে আর √3 দ্বারা গুণ দেবো, দিলে আইসি বের হয়ে আসবে। আইসি কত আসবে, এটা আগেরটা হ্যাঁ 67.5 অ্যান্সার এই যে শেষ। কোনটা কি, ওটা কি লিখবো বলো তো, তুমি কি প্রশ্ন করতেছো, বুঝতেছো কিছু তুমি, এখানে কি লিখে দেবো এখানে বলো তো, সার্কিট কি বানবা, এখানে যদি শর্ট হয়, এখানে যদি শর্ট হয় মানে কি এখানে শর্ট, তাহলে এখানে শর্ট হলে এই দুজন সিরিজ এটা পেলা হচ্ছে না, এই যে শর্ট দেখো সার্কিট তো চোখের সামনে রয়েছে, কি প্রশ্ন করো তোমরা, চোখের সামনে সব থাকতেই দেখো, আমার মনে হয় এটা একটু বেশি ঝামেলা, যেহেতু সব বেরি হয়ে গেছে আবার খালি খালি ওটা দিয়ে কি করবো, সব যদি বেরি হয়ে যায় তাহলে আমরা আগেরটা নিয়ম করলেই হয়। যাই হোক তোমাদের যেটা খুশি, হ্যাঁ মুছে দিলাম, তাহলে সমস্যা আছে কারো, ওটা বহু মেথডে, ওটা তো একটা মেথডে না, ওটা কয়েকটা মেথডে, ওটা তো শর্টকাট, ওইগুলা শর্টকাট সব জায়গায় মিলবে না, ভিডিওতে দেওয়া আর এই পাবলিকে ক্লাস দেওয়া আর অনলাইনে মানে লাইভে ক্লাস করানো কি আর ওখানে দেওয়া শর্টকাট, ঠিক আছে এই শর্টকাটে সব জায়গায় মিলবে না, এটা বুঝতে হবে। তাহলে আমরা করবো কোনটা, যেটা সব সবার বেলায় সেম সেটা করতে হবে না, নাকি শর্টকাট কোনটা বেলায় কোনটা, কোনটা বেলায় কোনটা এরকম বুঝতে পারবো, বলেন কোনটা। এটা এটা আসে না, হ্যাঁ কিন্তু এটা একটু বানিয়ে দেওয়া আছে না, এটা একটু বেশি লম্বা হয়ে যায় এই জন্য দেয় না, এত কঠিন দেবে না, তারপর পরে দেওয়া কেন দেবে না, যদি ফল্ট হয় তাহলে সরাসরি এখানে ভোল্টেজ দিয়ে দিতে, সরাসরি কি করতে হয় দেখা দিতে, ঠিক আছে প্রশ্নটা যদি এটা পরীক্ষার হলে দেওয়ার মতো হয় তাহলে সরাসরি কি করবে, এই যেখানে ভোল্টেজটা দিয়ে দিবে, দেখুন ফেজ ভোল্টেজ কত হচ্ছে দেখি কত 16.7 12.15 12.15 কেভি, সরাসরি ফল্ট ভোল্টেজ দিয়ে দিবে সরাসরি, না এবার যদি এবার যদি বের করতে বলে যে একটা সার্কিট আছে এখানে যদি ফল্ট হয় আর সেই ফল্ট হওয়ার পূর্বে যদি ভোল্টেজ 12.15 হয় তাহলে এই শর্ট সার্কিট পাওয়ারটা কারেন্ট কত, পাওয়ার বের করতে হলে তো কারেন্ট বের করতে হবে, কারণ ভোল্টেজ তো আছে, ঠিক আছে। তাহলে কিভাবে দেখেন সেম আগের মতো টোটাল যে হবে কোন আগে 13.2 এর সাপেক্ষে কত হচ্ছে 0.2 প্যারালাল 0.3 কত আসছে 0.12, তাহলে 0.12 এর কার সাপেক্ষে আসছে 13.2, তাহলে 12.15 এর সাপেক্ষে বের করতে হবে, বের করি 0.12 ইনটু কেভি ওল্ড বাই কেভি নিউ হোল স্কয়ার, দিলে আমাদের নতুন পার ইউনিট ভ্যালু কিন্তু চলে আসবে, ঠিক আছে, দিলে আমাদের নতুন পার ইউনিট ভ্যালু চলে আসবে, এভাবে দিয়ে দেবে, ঠিক আছে বেশি পেঁচাবে না, কিন্তু আমরা শেখার জন্য একটু পেঁচাইছি। কত আসলে যে 0.14163, এখন শর্ট সার্কিট এমভি আমরা অনায়াসে বের করতে পারি, যে বেজ এমভিএ বাই কত পার ইউনিট ইম্পিডেন্স, 30 ভাগ অ্যান্সার এই চলে আসছে 211.9, ঠিক আছে অ্যান্সার শেষ, এইভাবে দিয়ে দেখো দুই লাইনে শেষ, প্লিজ আশা বুঝতে পারছেন, আগে কিভাবে করে দিছি, ভিডিওতে কিভাবে করে দিছি না কোশ্চেন যে বলছেন গ্রুপে ভিডিও দিছি সেই ভিডিওতে কিভাবে করে দিছি, এটা বি নাম্বারই, যদি এখানে ফল্ট যদি এখানে বি নাম্বার এই নাম্বারটা যেভাবে আগে করে দিছি আজকে তো ওইভাবে করে দিলাম না,
আচ্ছা, তো বি নাম্বারটা এ নাম্বারের মতোই করা যায়। তো যদি ফল্টের অবস্থানে ভোল্টেজ দিত, মানে এই যেখানে ফল্ট হয়েছে এর ভোল্টেজ দেওয়া থাকতো তাহলে দুই লাইন হয়ে যেত, কিন্তু বি নাম্বারের ভোল্টেজ এখানে, ফল্ট এখানে, মানে বেশি পেছানো, ভোল্টেজ দেওয়া এক জায়গায়, ফল্ট হয়েছে এক জায়গায়। যখন এরকম হবে তখন একটা বড় হয়ে যাবে। কিন্তু কারো কোনো সমস্যা আছে কিনা? আজকে শেষ করে দেবো, সিমেট্রিক্যাল ফল্ট আজকে শেষ, মুছে দিলাম। না পড়ার বেলায় পড়ো 122 নাম্বার, হ্যাঁ 122 124 আমি কয়েকটা করে দিচ্ছি, এখান থেকে কাজ শেষ করে দেবো, এটা শেষ করে তার 5 ফোন দেবো। কেউ গ্রুপে মেসেজ দিলে তোমার রিপ্লাই দিও 5 ফোনের গ্রুপে। ইচ্ছা 0.12 0.12 0.12। আচ্ছা, ফল্ট হয়েছে কোথায়? এখানে ফল্ট হয়েছে, ঠিক আছে। সবার কত আছে? এর 5 MVA, এর এই জেনারেটর কত 5 MVA, এই জেনারেটর কত 5 MVA, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে প্রশ্নটা কি বলো? প্রশ্ন বলেছে যদি এখানে শর্ট সার্কিট হয় তাহলে এই অবস্থায় পাওয়ার কত? যদি এখানে শর্ট সার্কিট হয় তাহলে পাওয়ার কত? শর্ট সার্কিট পাওয়ারটা কি কত? এবার সবাই দেখো, এগুলো একটা ফিডার, এগুলো একটা ফিডার, এটা কি ফিডার। এখন যেহেতু এখানে ফল্ট হয়েছে, কোথায় ফল্ট হয়েছে? এখানে ফল্ট হয়েছে, তাহলে কি দেখো তো কারেন্ট এই দিক দিয়ে এসে ফল্টের দিকে, আমরা ম্যাক্সিমাম কথা জানি, দেখো যে দুইটা পথ, ঠিক আছে। কয়টা পথ? দুইটা পথ, একটা শর্ট সার্কিট হয়েছে আর একটা কি মনে করো লোড আছে, ঠিক আছে। এখানে কি আছে? লোড আছে। তাহলে এখন এই দিক দিয়ে কারেন্ট এসে কারেন্ট এইদিকে যাবে নাকি এইদিকে যাবে? মানে দুই দিকে যাবে নাকি শুধু এখানে যাবে? ইসমাইল বলো তো। হ্যাঁ, মানে শর্ট যেখানে হচ্ছে সেখানে চলে যাবে। তাহলে একই কথা, শর্ট হয়েছে কোথায়? এখানে। তাহলে সমস্ত কারেন্ট এদিকে ধাবিত হওয়া শুরু করবে, সমস্ত কারেন্ট এদিকে ধাবিত হওয়া কি শুরু করবে, অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে কোথায় যাবে? এই যেখানে দিকে পৌঁছাবে। একইভাবে এর কারেন্ট এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে, গিয়ে এই যে ফল্টে চলে আসবে। ডিরেকশনটা দিয়ে দিই, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এর কারেন্ট আসবে, কারেন্ট এদিকে আসবে, এদিকে, এই যে সেম ভাবে এটাও এদিকে 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 যাবে, এদিকে গিয়ে এদিকে এদিকে, এটাও নিচের দিকে এইদিকে হবে, ঠিক আছে। শেষ। এখন তুই বেস ধরবা কত? আমরা বেস 5 MB ধরবে, কেন? কারণ সবার রেটিং 5, সুতরাং 5 ধরলে আমাদের সুবিধা হয়, অন্য কোনোটা ধরলে অসুবিধা নাই, তো 5 ধরলে আমাদের সুবিধা। যেহেতু কেভি ভোল্টেজ দেওয়া নেই, মানে কেভি ওল্ড যা নিও তাই, মানে বেস যা ন্যাশনাল রেটিং ভোল্টেজও কি তাই, তাহলে ভোল্টেজ নেওয়ার প্রয়োজন পড়লো না আমাদের, ঠিক আছে। ওকে, তাহলে আমরা টোটাল এক্সটিটা বের করে নিই, নতুন করে বের করার প্রয়োজন নাই, কেন? কারণ বেস আমরা কি পাশে ধরছি, যে বেস এমভিএ, বেস এমভিএ কত 5। ওকে, তাহলে দেখো 0.12 0.12, এটার সাথে কি সিরিজ আছে, তাহলে প্লাস 0.06। ওকে, তারপরে প্যারালাল আবার 0.12 প্লাস 0.06, মানে এই অংশ, ঠিক আছে। এটা এগুলোর সাথে এটা আবার কি আছে? সিরিজ আছে। সার্কিট এখন ঝামেলা, এখান থেকে দেখো 0.06, তারপরে তারপরে প্যারালাল কত আছে? 0.12, প্যারালাল কত আছে? 0.12, আবার বলি, ঠিক আছে। তার এদিকে আসতেছে, এদিকে কারেন্ট আসতেছে, এদিক দিয়ে সেদিকে আসছে না, তখন এটার সাথে কিছু আছে? সিরিজ আছে। একইভাবে এই যে কারেন্ট, এই কারেন্ট এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এসে এর মধ্যে দিয়ে আসবে, কারণ এটার সাথে এটা কিছু আছে? সিরিজ আছে। আচ্ছা, ওকে। একইভাবে এই যে দুটো কিছু আছে সিরিজে, তাহলে এই দুটো সিরিজে, এই দুটো কি সিরিজে। এখন এই দুইজন আবার নিজেদের মধ্যে কিছু আছে প্যারালাল, দেখো তো এই কারেন্ট এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এদিক দিয়ে, তার মানে এই রিঅ্যাকট্যান্সের মধ্যে যে কারেন্ট এর মধ্যেও কি সেই কারেন্ট, তাহলে এই দুজন কি সিরিজে? দুজন সিরিজ দিয়েছে 0.12 প্লাস 0.6। একইভাবে এটা কি সিরিজ আছে, তো দুজন সিরিজ। এখন এই অংশ আর এই অংশ কি আছে? প্যারালাল। দেখে বলো এই অংশ কি প্যারালাল, তাহলে এই দুটো অংশ কি প্যারালাল। এখন এর আর এই দুজনের কারেন্ট কোন দিকে আছে? এদিকে আছে। দুজনের কারেন্ট কোন দিকে আছে? এদিকে আছে। তার মানে এই দুজনের কারেন্টটা এর মধ্যে প্রভাবিত হচ্ছে, তার মানে এইটা এর সাথে কি আছে? সিরিজে। তাহলে বসাই দিলাম প্লাস 0.06, মানে এই কারেন্টটা দেখো এই পয়েন্টে এও আসতেছে, এও আসতেছে, যেহেতু পথ এখানে দুইটা, তার মানে এর কারেন্ট আর এর কারেন্ট কি প্যারালাল আছে, তাহলে যেহেতু প্যারালাল, তাহলে এই টোটাল অংশের সাথে এই 0.12 কিছু দিলাম, প্যারালাল দিলাম। শেষ। তাহলে টোটাল আমাদের x2 কত আসবে? টোটাল x2 হবে 0.12 প্লাস 0.06, 0.18, 0.09, 0.18 ভাগ 2, 0.09, 09 প্লাস 06, 0.15, 0.15, 15 প্যারালাল 0.12, কত আসলো? 0.0667। তাহলে এখন আমরা শর্ট সার্কিট পাওয়ার অনায়াসে বের করতে পারি যে বেস পাওয়ার বাই পার ইউনিট ইম্পিডেন্স। শেষ। 5 ভাগ অ্যান্সার 75। শেষ। কার কোনো সমস্যা থাকলে বলতে পারি এখানে। আচ্ছা, 0.12 এই দুজন কারেন্ট, এর কারেন্ট এবং এর কারেন্ট। আচ্ছা, দেখেন এই জেনারেটর, এটা জেনারেটর তার ইম্পিডেন্স, তার সাথে যে
এই যে রিঅ্যাক্টর আছে সেই রিঅ্যাক্টর ইম্পিডেন্স। আচ্ছা জেনারেটর, এই জেনারেটর কি ইম্পিডেন্স, জেনারেটর ইম্পিডেন্স কত 0.12, 0.12, রিঅ্যাক্টর ইম্পিডেন্স কত 0.06, 0.06, 0.06, ঠিক আছে। আচ্ছা তারপরে কারেন্ট এদিক দিয়ে আছে, ঠিক আছে। এই যে একটা জেনারেটর, এই যে একটা জেনারেটর, এই জেনারেটর সাথে একটা রিঅ্যাকট্যান্স কত, এর নিজস্ব রিঅ্যাকট্যান্স কত 0.12, নিজস্ব রিঅ্যাকট্যান্স কত আছে 0.12, আর এই যে যেটা এটার মান কত 0.06, এর মানটা কত আছে 0.06, ঠিক আছে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার দেখো এই দুটো সিরিজ, তার সাথে দুটো সিরিজ, এই দুটোর সাথে দুটো প্যারালাল, তার সাথে সিরিজ, তার সাথে কি আছে প্যারালাল আছে, শেষ। ওকে মুছে দিলাম তাহলে। হ্যাঁ দাঁড়াবে, দাঁড়া এরপরে 122, 22-এর পরে 23 করে দিলে হবে, এটা তো মার্ক 23 করে 23। হ্যাঁ হ্যাঁ বলো কোনটা, এটা এইটা, এটা তোর মাথা কি একদম খালি নাকি? এখানে কি জেনারেটর আছে না? তো জেনারেটর মানে এখানে কারেন্ট যাবে না, তাহলে এটা কি কাউন্ট হবে না? তুমি যদি এটা রেসপেক্টে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করো, থেভেনিন করছ না বা নর্টন করছ না, থেভেনিন যদি করো মানে থেভেনিন মানে এটা তো লোড, এখন লোডটা শর্ট হয়েছে, এটা কি লোড, এখন এই লোডের সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স যদি বের করো, বের করতে টোটাল ইম্পিডেন্স কত হচ্ছে? এখন ঠিক না থাকবে, ঠিক আগে থাকবে। নর্টন ইম্পিডেন্স বের করছ না, শর্ট করে সাপেক্ষে ইম্পিডেন্স বের করছ না নর্টনে, শর্ট হওয়ার পর ইম্পিডেন্স বের করবে না, শর্ট হওয়ার আগে, শর্ট হওয়ার আগে বের করবে না। আচ্ছা আচ্ছা মুছে দেবো, এটা মুছে দিলাম। আচ্ছা এখন সেম ম্যাথ, আমি এখানে কাটাকাটি করবো না। এটা হচ্ছে 23 নাম্বারটা, এগুলো কখনো আসে নাই, তারপর একটু করানো আর কি। এই জন্য পারছি, বড় হলে তো পড়াইতাম না। ঠিক আছে দেখো 23 নাম্বারটা, এটার কত 10 MVA, এটার কত 10, এটার কত 10, 0.3 পার ইউনিট, 0.3 পার ইউনিট, 0.3 পার ইউনিট, ঠিক আছে। আচ্ছা এটাও কত 10, এই রিঅ্যাকট্যান্সের কত 10, 0.1 পার ইউনিট, এটা হচ্ছে 10, 0.1, 10 মানে 10 MVA কিন্তু, হ্যাঁ এটাও কত 10, 0.1 পার ইউনিট। এখানে ফল্ট হয় নাই, ফল্ট হয়েছে এখন অন্য জায়গায়, এগুলা ইয়ে করে দাও। আচ্ছা এই যে ফিডার, এই ফিডারের সাথে ট্রান্সফর্ম আছে প্রত্যেকটা ফিডারের সাথে, হ্যাঁ 20-21 রিপিট হয়ে গেছে, দেখো তো ভালো করে। বেশি কথা না বলে চুপচাপ দেখো, হালকা একটু ভিন্ন নাই, দেখো যা দিছি দিছি চিন্তা করে দিছি, দেখো প্রথমে ওই আশিক ভাই একদম তোমার একটু হালকা ভিন্ন আছে, আমি এটা ধমক দিব তখন দেখো পুরোটাই ভিন্ন হয়ে গেছে, তো কি না করে দিকে দেখো। আচ্ছা দেখো কি আছে, এখন জাস্ট শুধু ফিডার ছিল, ফিডার একটা ট্রান্সফর্মার দিছে, আগের নাকি শুধু ফিডার একটা ট্রান্সফর্মার দিছে, এখানে ট্রান্সফর্মার, এখানে ট্রান্সফর্মার, এখানে ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার রেটিং যা, এই ট্রান্সফর্মার রেটিংটা, এই ট্রান্সফর্মার রেটিং কি তাই আমাদের প্রশ্ন হচ্ছে যে ফল্ট হয়েছে কোথায়, এখানে ফল্ট হয়েছে কোথায়, এখানে এই ফিডার ফল্ট হয়েছে, কোন ফিডার ফল্ট হয়েছে, ফিডার। তখন এখন কি করবে, এই জায়গাটা আসবে, এদিকে আসবে, এটা এদিকে ধাবিত শুরু করবে, সেম ভাবে এটা এদিকে আসবে, সবাই দিকে যাবে, দেখো এই দুটো কারণ এদিকে আসবে, আবার এই কারণ এদিকে আসবে, এই দুটো এখানে মিট হবে, এখানে মিট হয়ে যাবে, এখানে মিট এদিকে যাবে থাকবে, এদিক থেকে এই যে ফল্ট হয়েছে না তখন এখানে আসবে, তাহলে টোটাল তুমি ইম্পিডেন্স কত পাবে দেখো, টোটাল ইম্পিডেন্স এটার সাথে এটা কি সিরিজ 0.1 আর 0.3 মানে 0.4, ওকে এটার সাথে এটা কি সিরিজ 0.3 0.4, তার মানে 0.4 কি হলো প্যারালাল। আচ্ছা প্লাস তার সাথে এটা কি সিরিজ কত 0.1, ওকে তারপরে এই অংশের সাথে অংশটা প্যারালাল কত 0.3। আচ্ছা তারপরে দেখো এটা কি সিরিজ আছে, ট্রান্সফর্মার পয় ফল্ট হয়েছে তখন ট্রান্সফর্মারটা কাউন্ট হবে, ট্রান্সফর্মার পয় ফল্ট হয়েছে তখন ট্রান্সফর্মারটা কাউন্ট হবে, যদি আগে ফল্ট হতো তখন ট্রান্সফর্মারটা কাউন্ট হতো না, ট্রান্সফর্মারটা কাউন্ট কত বলো তো 10 এর জন্য, আবার বের করেছি কত 10, এখানে আছে কত 5, তাহলে 5 এর জন্য 0.5 হলে 10 এর জন্য কত হবে 0.1, নতুন করে আমরা বের করলাম না, তাহলে প্লাস 0.1, 0.2, 0.3, 1, 0.3, 0.3, 0.15, 0.15, 0.25 পার ইউনিট, ঠিক আছে। তাহলে শর্ট সার্কিট পাওয়ার ইকুয়াল কত আসবে আমাদের 10 ভাগ 0.25, তো দাও 10 ভাগ 0.25 40, হ্যাঁ 40, শেষ আনসার। না কার কোনো সমস্যা আছে না? হ্যাঁ সিরিজ প্যারালাল না, সবাই মনোযোগ দিই, এই কারেন্টটা তো এই ফিডারে যাবে না, কারেন্ট এই ফিডারে যাবে, এই কারেন্টটা কোন ফিডারে যাবে, কারেন্ট এইদিকে আসবে, তাহলে এই জায়গাটার কারেন্ট যা, এই ফিডারের কারেন্ট কি ইলেকট্রিক কারেন্ট কি সেম, কারণ যদি একই হয় তাহলে বুঝতে হবে সেই দুজন কি আছে সিরিজ আছে, তার মানে এইটা এবং এটা সিরিজ, আমার সাথে কথা বলেন আশিক ভাই, এইটা এবং এটা সিরিজ, এটা বুঝতে পারছেন, তাহলে কত হলো 3 এবং কত 1 4, আচ্ছা আবার এই দুজন সিরিজ, এটা বুঝতে পারছেন, হ্যাঁ এই 4 এই 4 এর সাথে কি আছে প্যারালাল না, আচ্ছা দেখেন এই যে 4 4 প্যারালাল দিছে, এখন এই দুজন কারেন্ট একসাথে হলো কত, এখানে এখানে কি হলো এই জেনারেটর কারেন্ট এই জেনারেটর কারেন্ট একসাথে এখানে হলো, এখন এখানে একত্রে কারেন্ট হয়ে আসছে এর মধ্যে, তো এর মধ্যে কারেন্টটা কি একই না, আচ্ছা তাহলে মানে কি এটা সিরিজ, এটা 0.1 সিরিজ দিছে, এখন এখানে এই যে একটা নোড, এই নোডে তো কারেন্ট দুজন, একজনের যেমন যেখানে আসছে সেটা আরেকজন কি নতুন কারেন্ট, তাহলে নতুন যেহেতু একটা শাখা চলে আসছে তখন সেটা কি সিরিজ না প্যারালাল, প্যারালাল, তাহলে এই যে প্যারালাল দিয়েছে 0.3 এই 0.3 প্যারালাল, এবার আসো যে এই দুজন কারেন্ট ওই জায়গায় অ্যাড হয়েছে, দুই কারেন্ট এই জায়গায় অ্যাড হয়ে এদিকে আসছে না, আস্তে আস্তে এই যে ট্রান্সফর্মার এটাও কি আছে সিরিজে, ট্রান্সফর্মার কি আছে সিরিজে, তাহলে ট্রান্সফর্মারটা যোগ দিছে কত 0.1 কিভাবে হলো, আমরা বের ধরছি কত 10, তো 5 এর জন্য 0.05 বলে 10 এর জন্য কত হবে 0.1 নিতে হবে, এটা নতুন করে বের করি নাই, আসলে বুঝতে পারছেন এবার, ওকে আর কোনো সমস্যা এখানে ইসমাইল?
সমস্যা আছে কোনো? আচ্ছা আঁকাও, মনে মনে আঁকাও। তার মানে 20 21 তোমাদের কাজ। হ্যাঁ আচ্ছা 20 21 24 মানে বাকিগুলো কাজ দেখো। আমি 25 এবং 26 দ্রুত করে দিই, এটা একদম ইজি। 125 126 বুঝি না কোথায়? তাহলে একবার F1 ধরতে হবে, একবার F2, মানে দুইটা আসবে আর কি। হ্যাঁ F1 ফল ধরে একবার হিসাব করতে হবে, একবার F2 ফল ধরে একবার হিসাব করতে হবে। দুটো ফল একত্রে না, সিঙ্গেল বাই সিঙ্গেল। না না পারতে হবে। 100 কিছু সিরিজ প্যারালাল এখানে বোঝার কি আছে? দেখো তো জেনারেটর 1 এবং জেনারেটর 2 প্যারালাল, তার সাথে লাইনের যে রিঅ্যাকট্যান্স সেটা সিরিজ, এর সাথে এই ওভারঅলের সাথে আবার জেনারেটর 3 কি আছে প্যারালাল, এদের সাথে আবার জেনারেটর 4 কি আছে প্যারালাল, শেষ। ওকে দেখে তো বোঝা যায় রে। দেখো ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ বলছে কি 5% অভ্যন্তরীণ রিঅ্যাকট্যান্স সম্পন্ন 20 MVA এবং 10 kV এর একটি জেনারেটরের সাথে সিরিজে কত মানের রিঅ্যাকট্যান্স সংযুক্ত করলে শর্ট সার্কিট কারেন্ট কোনোভাবে 8 গুণের উপরে হতে পারবে না? শর্ট সার্কিট কারেন্ট কোনোভাবে 8 গুণের উপরে হতে পারবে না। তাহলে আমরা সার্কিটটাকে ডিজাইন করে নেই। তো এটা 20 MVA। হ্যাঁ ওখানে কিভাবে করছেন এবার দেখেন কত ইজি। হ্যাঁ বইতে ভুং ভাং করছে, অনেক বড় করছে। শেষে শেষে মনে করতে হবে, শেষে ক্লাসের মধ্যে ওইগুলো কোনো সাউন্ড চলবে না। আচ্ছা দেখো 125 নম্বর কি বলেছে যে একটি জেনারেটর আছে যার রেটিং কত 20 MVA এবং 10 kVA, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স কত 0.05 পার ইউনিট। এর সাথে কত মানের রিঅ্যাকট্যান্স সিরিজে সংযোগ করলে শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণের উপরে উঠতে পারবে না। এক কথা শর্ট সার্কিট কারেন্টকে যদি নিয়ন্ত্রণ করতে চাও তাহলে এর সাথে সিরিজ একটা রিঅ্যাকট্যান্স সংযুক্ত করতে হবে। এর সাথে সিরিজ একটা কি রিঅ্যাকট্যান্স সংযুক্ত করতে হবে, এমন রিঅ্যাকট্যান্স সংযুক্ত করতে হবে যেন শর্ট সার্কিট কারেন্ট মানে নরমাল কারেন্ট, সাপোজ নরমাল কারেন্ট যদি তোমার 8 হয় তাহলে শর্ট সার্কিট কারেন্ট কত হতে হবে 8 গুণ নরমাল কারেন্ট এখানে 6 বলো তাহলে বুঝা হলো। তাহলে কি হবে 6 গুণ 8 অর্থাৎ 48। তার মানে এর উপরে উঠা যাবে না। নরমাল কারেন্ট 6 হলে শর্ট সার্কিট কারেন্ট 48, এর উপরে উঠা যাবে না। এর উপরে কি উঠা যাবে না। এমন কথা হচ্ছে কারেন্টকে বাধা দেয় তো রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ক্যাপাসিট্যান্স, কারেন্টকে বাধা দেয় তো রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ক্যাপাসিট্যান্স, এটা খাঁটি বাংলা কথা, ঠিক আছে। এমন কথা হচ্ছে অনেক সময় প্রশ্ন মাথায় ঘুরতে পারে ভাই রেজিস্ট্যান্স সংযোগ দিয়ে তো কারেন্ট কমানো যেত, রেজিস্ট্যান্স সংযোগ দিয়ে কারেন্ট কমানো যেত, বাট এখানে রিঅ্যাকট্যান্স কেন সংযোগ করতে বললো প্রশ্নের মিনিং আছে। কেন প্রশ্নে রিঅ্যাকট্যান্স সংযোগ করতে বলছে অর্থ আছে, এই অর্থটাকে বলতে পারবা? কেউ পারলো না। এসি সার্কিট কিন্তু করাইছি, পাওয়ার সিস্টেমে টিকে ভোল্টেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি বলি পয়েন্ট নাম্বার 1 ঠিক আছে। যদি একটা ঠিক আছে দুটো পয়েন্ট টাইম আউট এদিকে দেখো, যখন আমি কথা বলবো তখন টাইম আউট। দেখো এখানে কি রেজিস্ট্যান্স যদি সংযোগ দেই, প্রথম কথা এখানে একটা লস হবে। যদি আমরা রেজিস্ট্যান্স সংযোগ দিই তাহলে এই যে পাওয়ার সাপ্লাই দিবা সে পাওয়ারটা কি হবে কিছু পরিমাণ লস হবে। তো দেখো আমাদের অপশন আছে পাওয়ার লস করা বা না করার, অপশন আছে পাওয়ার লস করা বা না করার। তাহলে আমরা কোন অপশন বেছে নেব? অবশ্যই যে অপশনে পাওয়ার লস হবে না সেই অপশন বেছে নেব। এই জন্য আমরা এখানে ইন্ডাক্টর ব্যবহার করি। এজন্য কি ব্যবহার করব? ইন্ডাক্টর। পয়েন্ট নাম্বার 2 তোমাদের পড়িয়েছিলাম দেখো ট্রান্সমিশন লাইনে ইন্ডাকটেন্সের প্রভাব কি বলছিলাম। ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স কাকে বলে? যে লাইনের কারেন্ট বাড়তেও দিবে না কমতেও দিবে না। ইন্ডাক্টর লাইনের কারেন্ট বাড়তেও দেয় না কমতেও দেয় না, তাহলে কারেন্ট স্থির থাকে। কারেন্ট কি করে স্থির থাকে? তাহলে কি এই যে কারেন্ট কত গুণ স্থির রাখতে পারবে বলো তো? 8 গুণ স্থির রাখতে পারবে। ইন্ডাক্টর বৈশিষ্ট্য তাই কারেন্ট স্থির রাখে, ঠিক আছে। এই দুটো পয়েন্টের ভিত্তি করে এখানে রেজিস্ট্যান্স না এখানে ইন্ডাকটেন্স সংযোগ করা হয়। প্রশ্নে দিয়ে দিয়েছে, দিলে কিছু করেনি করবো, দিয়ে দেওয়ার উদ্দেশ্য কিন্তু অবশ্যই আছে, ঠিক আছে। ওকে ওটাই তো ঘুরে ফিরে কথাই বললাম। আচ্ছা এখন কি জানো বলে গেলাম একটা কথা বলবো, না ভুলে গেছি ম্যাথ করি এখন। তো আমাদের বের করতে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণের উপরে উঠতে পারবে না। তাহলে এই অনুসারে কি বলো? শর্ত অনুসারে আইএসসি মানে কি আই ফুল লোড, আইএসসি মানে কি আই ফুল লোড ইনটু কি 8 গুণ উপরে উঠতে পারবে। শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের উপরে উঠতে পারবে না, তার মানে এটাই বড়। এর থেকে দেখো তো এই চিহ্নের অর্থ কি? যে এর সমান অথবা এ বড়, এর সমান অথবা কি এ বড়, এই চিহ্নের অর্থ কিন্তু এটা এর সমান অথবা এ কি বড়। ওকে তো আমরা এখানে দিয়েছি ফুল লোড কারেন্ট। এখন দেখো এখানে এই যে রেটেড ভ্যালু যা বেস ভ্যালু তাই, রেটেড ভ্যালু যা বেস ভ্যালু তাই, কারণ নতুন করে কোনো বেস দেই নাই। তাহলে আমরা বিষয়টা এইভাবে বলতে পারি যে আইএসসি ইকুয়াল টু আই বেস ইনটু কি 8, তাহলে ফুল লোড যা এখন বেসও কি তাই বলতেছে। ওকে তাহলে আইএসসি মানে কি মনে আছে কিনা সবাই দেখো, আইএসসি মানে আই বেস বাই কি জেডএসসি, আই বেস বাই কি জেডএসসি, যে কিন্তু পার ইউনিট, জেডএসসি কি পার ইউনিট, ঠিক আছে। ওকে বা জেড পার ইউনিট যেটা বলে না প্রমাণ করেছিলাম আমরা জেড পার ইউনিট। তাহলে এখানে লিখতে পারি না দেখো যে আই বেস ইনটু কি 8, তাহলে এটা কেটে যাচ্ছে, এই দুটো অংশ কি যায় কেটে যায়। তাহলে এই দুটো অংশ যদি কেটে যায় তাহলে এখানে ক্যালকুলেশন করে তুমি কত পাবা যে জেড পার ইউনিট, আগে এই চিহ্ন পরে আনতে সমান দাও যে জেড পার ইউনিট কত আসছে, যে জেড পার ইউনিট ইকুয়াল টু 1 বাই কত 8, তাহলে জেড পার ইউনিট। আচ্ছা জেড পার মানে আবার কি বলো? জেড পার ইউনিট মানে আবার কি? জেড পার ইউনিট মানে আবার দেখো এই দুটো কি যোগ করো না, মানে 0.05 প্লাস কি এক্স ইকুয়াল টু কত 1 বাই 8 মানে 0.1 বাই 8 মানে কত 0.125 না। দেখো 1 বাই 8 মানে কি? আচ্ছা 0.125, তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছ 0.75 0.075 সরি 0.075, তাহলে কি আসলো পার ইউনিট আসলো, কি আসলো পার এই এক্সেল পেয়ে গেছো, কিসে পেয়ে গেছো পার ইউনিট এক্সেল কিন্তু পেয়ে গেছো। এখন অ্যাকচুয়ালি কনভার্ট করে নাও না শেষ। অ্যাকচুয়ালি কিভাবে কনভার্ট করবা যে পার ইউনিট ইনটু বেস, বেস মানে কেভি স্কয়ার বাই এমভি, কেভি মানে 10 স্কয়ার বাই কত 20, তাহলে এক্সেল পাচ্ছ এক্সেল এর মান কত হচ্ছে 0.375 0.375। এটা কি হবে এই যে চিহ্ন দিয়ে শেষ, এই চিহ্ন না দিলে হবে সমান চিহ্ন দিলে হবে। এই চিহ্ন কিভাবে আসলে বুঝা দিচ্ছি তার আগে বলো এই যে এখানে যেটা দিলাম এটা অসুবিধা আছে কিনা কারো? আচ্ছা চিহ্নটা প্রথম থেকে নিয়ে আসে। হ্যাঁ দেখো জেড পয়েন্ট এই সাইড নিয়ে আসবো বা জেড পয়েন্ট এখানে আসবে না, তাহলে জেড পয়েন্টের কাছে দেখো এটা যদি এই সাইড নিয়ে আসে তাহলে জেড এর কাছে বড় হচ্ছে না, তাহলে এই যে জেড এর কাছে বড় দিলাম, একইভাবে এখানে বড় দাও, একইভাবে এখানে বড় দাও, একইভাবে এখানে বড় দাও, সেইভাবে চলে আসলো শেষ। তার মানে কি বুঝলাম যে এক্সেল এর মান কত হতে হবে 0.375, এর থেকে এর সমান বা এর থেকে বড়,
এক্সেল এর মান 0.375 এর সমান বা এর থেকে বড়, ঠিক আছে না? কেন? কারণ আমরা জানি আই ইকুয়াল টু কি ভি বাই জেড, জেড এর মান যত কম হবে, জেড এর মান যত বেশি হবে, কারেন্ট তত কম হবে। তার মানে এক্সেল এর মান যদি বেশি হয় তাহলে কারেন্ট কম প্রবাহিত হবে, কারেন্ট কি কম প্রবাহিত হবে, শেষ অঙ্ক। বল সমস্যা আছে কারোর? হ্যাঁ হ্যাঁ, এটা মনে কর দেখে আছে শুধু কোন কোশ্চেন আমরা মনে কর কি আছে, আইএসসি মানে কি, আইবি বাই জেড পার ইউনিট, এটা মনে কর কি আছে বলো তো, কি বলো যে তুমি মাঝে মাঝে আইএসসি মানে কি, আইবিএস বাই জেড পার ইউনিট, এটা কি মনে করে বলো তো, কি বলতে চাচ্ছ তুমি স্পষ্ট করে বলো তো। আর এটা আসলো কিভাবে, এটা তো প্রথম ক্লাসে প্রমাণ করে দিয়েছি, ফল্টের প্রথম ক্লাসে। আচ্ছা এবার আমরা আরেকটু ক্লিয়ার করি যে চিহ্নটা কেন দিলাম, কারণ এই চিহ্নটা দিলাম একটু ক্লিয়ার করি, প্রশ্ন তোমাদের মূল প্রশ্ন না করে উল্টা প্রশ্ন করো তোমরা। এই আইসি মানে আইবি বাই জেড পার ইউনিট, এটা তো সূত্র, আর কিভাবে আসলে কোথায় বানিয়ে দেওয়া আছে, এটা থেকে এটা কোনো প্রশ্ন হলো, প্রশ্ন উচিত ছিল যে ভাই এই চিহ্নটা কেন দিলাম, এই চিহ্নটা দেওয়া কি জরুরি কিনা, প্রশ্ন হওয়া উচিত আর পড়ো কি, এই চিহ্নটা দেওয়া জরুরি কেন, কারণ বলেছে শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 করে গেল, শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণের বেশি হবে না, এইটা বলি না যে শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণ, শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণ এই কথা বলে না কিন্তু, মানে আইসি ইকুয়াল টু আইএফএল ইনটু 8 এই কথা কিন্তু প্রশ্ন বলে না। শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণের সমান, প্রশ্ন এটা বলে না, প্রশ্ন বলছে ফুল লোড কারেন্ট থেকে শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্ট থেকে 8 গুণের বেশি হতে পারবে না, তার মানে ও কম হতে পারবে বাট ওর বেশি হতে পারবে না, ও সমান হতে পারে ও কম হতে পারে বাট ওর বেশি হবে না, তার মানে এক্সাক্ট কথা বলে নাই, বলেছে 8 গুণের বেশি হতে পারবে না, অর্থাৎ 8 গুণের কম হতে পারে বা 8 গুণের সমান হতে পারে, 8 গুণের কম বা 8 গুণের সমান হতে পারে কিন্তু বেশি হতে পারবে না, প্রশ্ন কিন্তু এরকম ভাবে বলা আছে, এই কারণে এই চিহ্নটা দেওয়া একটু জরুরি। হ্যাঁ চিহ্নটা দেওয়া একটু জরুরি, আমরা এখান থেকে কি বলতেছি যে এক্সেল এর মান এর সমান বা এর থেকে বেশি হতে পারে, যেরকম প্রশ্ন বলছে যে সমান বা বেশি, সেম ভাবে এক্সেল তাই বলবো যে এর সমান, এক্সেল এর মান এর সমান বা এর থেকে বেশি হতে হবে। এটা বুঝতে পারছো কেন চিহ্নটা দিয়েছি ইসমাইল? মনে নাই? আচ্ছা এই চিহ্নটা কেন দিয়েছি বুঝতে পারছো? আচ্ছা যদি যদি প্রশ্ন বলতো যে শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণ, শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণ হবে, এইটুকু বলে মানে শেষ করে দিতে, শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণ হবে, যদি এইটুকু বলতো 8 গুণ হবে, যদি এইটুকু বলতো তাহলে এই চিহ্ন দিলে ভুল হতো, তখন এই চিহ্ন দিলে কি হতো, ভুল হতো, তখন মাঝখানে বারবার বলি মাঝখানে কথা বলবো না। যদি শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের 8 গুণ হবে, প্রশ্ন যদি এরকম বলতো তখন আমরা কি করতাম, এই চিহ্নটা দিতাম না, সরাসরি ইকুয়াল টু দিতাম, নির্দিষ্ট করে দিয়েছে, বাট প্রশ্নে কিন্তু যদি নির্দিষ্ট করে দিত তাহলে ইকুয়াল টু দিতাম, নির্দিষ্ট করে দিয়ে আমরা ইকুয়াল টু বসানো, আর নির্দিষ্ট যখন করে দেই নাই তো আমরা এক্সেল এর মান নির্দিষ্ট করে দেব, আমরা এক্সেল রেঞ্জ দিয়ে দেব, আমরা এক্সেল রেঞ্জ দিয়ে দিলাম, এই যে এক্সেল রেঞ্জ দিলাম যে মিনিমাম এক্সেল কত হতে হবে 0.375, মিনিমাম এক্সেল এর মান মিনিমাম 0.375 হতে হবে, ঠিক আছে, এটা তারা রেঞ্জ বলে। যদি প্রশ্ন বলেছে ম্যাক্সিমাম 8 গুণ হতে পারে তাহলে এক্সেল কি মিনিমাম কত হতে পারে এটা বুঝাতে হবে, যদি বলতো ম্যাক্সিমাম 8 গুণ, শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্ট 8 গুণই হবে, তখন ইকুয়াল টু বসাই দিতাম, শেষ। এবার বলো কার কি প্রশ্ন, মাঝখানে কথা বলতে হবে তাহলে কিন্তু কিছু ভুলে যাবো, আর যখন ভুলে যাবো তখন তোমরা ইনফরমেশন গ্যাপ করে যাবে, এটা আমার দোষ না, একটু আগে বলতে ভুলে গেছি, ওটা কিন্তু বলতে পারলাম না কি বলতে চেয়েছিলাম। আচ্ছা বলো তো এখানে কোনো কথা আছে কিনা, আমি কি বলছিলাম এবার বলেন। হ্যাঁ আমি যেটা বলতেছি মাঝখানে মাঝে তো বলতেছি, মাঝখানে বলা কি দরকার, মাঝখানে বললে আমি কিন্তু ভুলে যাই, কারণ আমি তো খাতা দেখে বা মুখস্থ কথা বলতেছি না, মনে সামনে আসতে উত্তর বলে দিচ্ছে, যদি মিসাল বলতেছে ভাই আপনি মেনে নেবেন তাহলে মাথা থেকে নতুন নতুন কথা আসবে, এই কথা মুখস্থ না, যদি মুখস্থ থাকতে তাহলে বড় বলে দিতাম, ম্যাথ করতে করতে কথা মাথায় আসে, আর যখন একটু থামাবে তখন বিষয়টা কিন্তু হারিয়ে যায়, আর এটা আপনাদের জন্য লস, আমার জন্য লস না, এটা মাঝখানে বলবেন না, প্রশ্ন যতই আসুক না কেন, প্রয়োজন অনেক সময় ভুল হলো মাঝখানে না বলা উচিত, পরে বলে দেওয়া উচিত, ভাই কোনো এত হওয়া উচিত, ঠিক আছে। যদি কথা বলতে থাকি আমি আর সাধারণভাবে চুপচাপ ম্যাথ করতে থাকি তখন ডাকে সমস্যা নাই, যখন আমি অন্য কথা বলতে থাকবো তখন তো ডাকবো না, ডাকলে তখন মানে পরের কথাটা কিন্তু ভুলে যাবো, যাই হোক তাহলে এটাতে সমস্যা নাই, এটা মুছে দিলাম। বলেন ভাই। হুম ফল্ট বের করবো, আচ্ছা আমি আন্ডারগ্রাউন্ডে দেখাইছি না একবার, আন্ডারগ্রাউন্ডে ভিন্ন, এখন ট্রান্সমিশন লাইনে, এটা তো ট্রান্সমিশন লাইনে তো মূলত কথা চোখেই দেখা যায়, আন্ডারগ্রাউন্ডে তো চোখে দেখা যায় না, কোথায় ফল্ট হয়েছে এটা ট্রান্সমিশন লাইন কত দূরত্ব হয়েছে এটা এখন অ্যানালগে দেখতে হবে, ঠিক আছে, এখন 2 কিলোমিটার ফল্ট হয়েছে এটা বোঝা যাবে, কোথায় ফল্ট হয়েছে এটা খালি চোখে দেখতে হবে, এখন স্পেশাল ভাবে কোনো কিছু মাধ্যমে দেখা যায় কিনা আমার জানা নেই। হ্যাঁ আচ্ছা যেহেতু প্রশ্নটা আসছে তাহলে আমি খাতায় লিখে রাখতেছি, এখন কি ফল্টের অবস্থান নির্ণয় না, এখানে মানে যেটা একটা মেশিন আছে ওটা ইন্ডাকশন দিলে ওটা ধরে আর দুটো দিলে বুঝতে পারবো কত দিকে ফল্ট। আচ্ছা ঠিক আছে আমরা দেখে নেব না, যে আমরা তো আন্ডারগ্রাউন্ড কেবল বুঝাই দিছি যে কোন ধরনের ফল্ট হয়েছে এটা বুঝবো কিভাবে এবং কত দূরত্বে ফল্ট হয়েছে এটা বুঝবো কিভাবে, আন্ডারগ্রাউন্ডের ডিটেইলস বলছি, কিন্তু ওভারহেডে কত দূরত্বে ফল্ট হয়েছে বা কোন ধরনের ফল্ট হয়েছে এই ধরনের কথা বলা হয় নাই, ঠিক আছে। তাহলে আজকে দেখলাম লিখে রাখলাম, নেক্সট ক্লাসে আমি সার্চ করে বলবো ইনশাআল্লাহ। 126 নম্বরে দেখি আমরা ফল্ট আজকে শেষ করে দিই, সিমেট্রিক্যাল ফল্ট। 126 নম্বর কি বলেছে দেখো, 126 দেই দেখো তো গ্রুপ, ওই মেশিনের গ্রুপে কেউ মেসেজ দিছি কিনা, না দেইনি, সেটা তো আমরা ও আচ্ছা বলছে a 3-phase alternator, a 3-phase alternator can supply a maximum load, 3-phase alternator, এই alternator maximum load কত বলছে 5 MVA, ওকে, তারপরে 6.6 kV, মেশিনের রিঅ্যাকট্যান্স কত বলছে 0.06 পার মিনিট, ঠিক আছে। আমি প্রশ্নটা আবার বাংলা করে দিই, যে একটি অল্টারনেটর যার রেটেড পাওয়ার কত 6 MVA, রেটেড ভোল্টেজ কত 6.6 kV, ইন্টারনাল রিঅ্যাকট্যান্স কত 0.06 পার মিনিট, ঠিক আছে। মেশিনের সাথে অল্টারনেটরের সাথে কত মানের রিঅ্যাকট্যান্স সিরিজে সংযোগ করলে, কত মানের রিঅ্যাকট্যান্স সিরিজে সংযোগ করলে এই মেশিনের শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট পাওয়ার ফুল লোড পাওয়ারের বা রেটেড পাওয়ারের বা ম্যাক্সিমাম পাওয়ারের 5 গুণের উপর হতে পারবে না। এই কথা মনে করছ আগেরটা, আমি এখন বলে দিই, ওই করে বলে যাবো। আচ্ছা এটাকে বলে কিন্তু কারেন্ট লিমিটিং, প্রশ্ন বলে দাও নতুন একটা কথা বলতেছি, এটাকে বলে কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর।
এটাকে কি বলে কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর। তো কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর কাকে বলে? যে রিঅ্যাক্টর শর্ট সার্কিট কারেন্টকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখে তাকে বলে কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর। আরেকটু ডিটেইলস যদি বলো যে জেনারেটরের বা অল্টারনেটরের যে নিজস্ব যে রিঅ্যাকট্যান্স আছে সেই রিঅ্যাকট্যান্স শর্ট সার্কিট কারেন্টকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে পারে না, কারণ তার উক্ত রিঅ্যাকট্যান্সের মান খুবই কম হয়, যার কারণে অল্টারনেটরের সাথে সিরিজে আরো একটি অতিরিক্ত মানের রিঅ্যাকট্যান্স সংযুক্ত করা হয়, যে রিঅ্যাক্টরকেই বলা হয় কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর। ঠিক আছে, বলতে সুন্দর করে কথা বলা আছে, তবু আমি আমার মতো করে বলে দিলাম। তার মানে এই রিঅ্যাক্টরের নাম কি? কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর, অর্থাৎ কারেন্টকে লিমিট করে রাখে যে রিঅ্যাক্টর, শর্ট সার্কিট কারেন্টকে লিমিট করে রাখবে, এটা বলতে চেয়েছিলাম এর আগে। আচ্ছা, তো 26 নম্বর প্রশ্নটা কি? 26 নম্বর প্রশ্ন যে শর্ট সার্কিট পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার থেকে 5 গুণ উপরে উঠতে পারবে না। শর্ট সার্কিট পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারে 5 গুণ উপরে উঠতে পারবে না। আগে বলা ছিল শর্ট সার্কিট কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট থেকে মানে ফুল লোড কারেন্ট থেকে 8 গুণ উপরে উঠতে পারবে না। কারেন্ট দেওয়া ছিল, এবার বলছে পাওয়ার কথা। সেম সমস্যা নাই, তাহলে শর্ত অনুসারে আমরা লিখে দিতে পারি যে শর্ত অনুসারে বা শর্ত মতে, যেটাই বলি না কেন কথা, শর্ত মতে শর্ট সার্কিট পাওয়ার, তাই বলছে না, শর্ট সার্কিট পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারের 8 গুণের উপরে উঠতে পারবে না। ম্যাক্সিমাম পাওয়ারের 8 গুণের উপরে উঠতে পারবে না বা বেশি যাবে না। এখন দেখো, যেহেতু পাওয়ার একটা দেওয়া আছে, তাহলে বেস ধরে নেবো না, বেস কত ধরবো? এটাকে বেস ধরবো। এটাকে কি বেস মানে যে ম্যাক্সিমাম যে পাওয়ার বা রেটিং যে পাওয়ার সেটাকে বেস বলবো। তাহলে আমরা এখানে এটা বেস বলবো, এই লাইনে আমরা পরের লাইনে বলি। শর্ত কিন্তু এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা এই শর্তকে চেঞ্জ করে এটাও লিখতে পারি, MVA বেস ইনটু কত 8, সরি 5 তো 8 কেন? 5 গুণের উপরে উঠতে পারবে না, বলে নাই 5 গুণ হবে। যদি 5 গুণ হবে এই কথা বলতো, তাহলে ইকাল চিহ্ন দিতাম। কি চিহ্ন দিতাম? ইকাল চিহ্ন দিতাম। যেহেতু বলছে 5 গুণের উপরে উঠতে পারবে না, তাই আমরা সব এই চিহ্ন দিয়েছি। ঠিক আছে, তবে ইকাল দিয়ে করলে যে ভুল হবে ব্যাপারটা এমন না, এটা দিয়ে করে বেটার, তবে ঝামেলা মনে হলে ইকাল দিয়ে করো। আচ্ছা, ওকে, তাহলে এখন শর্ট সার্কিট পাওয়ার মানে কি জানি আমরা? শর্ট সার্কিট পাওয়ার মানে যে বেস পাওয়ার বাই পার ইউনিট ইম্পিডেন্স। আচ্ছা, দাও বেস ইনটু 5, এটা কেটে যাবে, তাহলে এখানে আসো জেড পার ইউনিট কত? 1/5। জেড পার মানে কি? এইটা যোগ করো, দাও 0.06 প্লাস এক্সএল 1/5 মানে 0.02, 0.2। ঠিক আছে, তাহলে এক্সএল এর মান কত আসলে? এটা হিসাব বিয়োগ করলে কত আসবে দেখো, 0.14 পার ইউনিট। যদি একে অ্যাকচুয়াল মানে প্রকাশ করতে চাও তাহলে কত হবে? 0.14 গুণন কেভি স্কয়ার বাই এমভিআর, কেভি স্কয়ার বাই কত? এমভিআর। এই যে এক্সএল চলে আসলো কত? 1.22 ওহম অ্যান্সার। তার মানে কি যে এক্সএল এর মান 0.1 থেকেও বেশি হবে। এক্সএল এর মান 1.22 এর সমান বা তার থেকেও যদি বেশি হয়, তবে শর্ট সার্কিট পাওয়ার ফুল লোড পাওয়ারের 5 গুণের উপরে উঠতে পারবে না, বরং তার থেকে কম থাকবে। শর্ট সার্কিট পাওয়ার কম রাখতে ভালো, শর্ট সার্কিট পাওয়ার যত কম রাখতে যাবো এক্সএল এর মান তত বাড়াবো। ঠিক আছে, শেষ কথা। দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা? এই ইসমাইল, এই তুমি আর গ্রুপে মেসেজ দিছো না? ওর কারেন্ট নিশাই দেবো। চাষ মাসে নিবে না, আজকে অনেক কমে ফেলছে। বলো, এটাতে সমস্যা আছে কারোর? কেন? পরীক্ষা ডেট যখন দিয়ে দিবি তখন এমনিতেই সব হয়ে যাবে, তখন কি করবেন? এখন দেখতে হবে না? এই তোমার সিনিয়র বাইরে তুমি কি ভালো? হ্যাঁ, তোমার মজা করে নিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের সিমেট্রিক্যাল ফল শেষ। হ্যাঁ, সিমেট্রিক্যাল ফল শেষ। আগামী দিনে আমি আনসিমেট্রিক্যাল ফল ধরবো না, আগামী দিনে আমি ধরবো হচ্ছে তোমার ডিসি মেশিন। এই সময় ডিসি মেশিন শেষ করে দিতাম। হ্যাঁ, ডিসি মেশিন ধরবো, আর ট্রান্সফর্মার যাই করবে। ঠিক আছে।